নমস্কার। খবরের অন্তরালের খবর নিয়ে ক্যালকাটা ডায়ালগস থেকে মনোজ দাস বলছি। ভারত আমেরিকা সম্পর্ক এই মুহূর্তে খুবই খারাপ জায়গায় পৌঁছে গিয়েছে, এটা নতুন করে বলার দরকার নেই। এরই মধ্যে সারা ভারত জুড়ে জোর খবর, ট্রাম্প, সিআইএ এবং ডিপ স্টেট নেমে পড়েছে মোদি হটাও অভিযানে। এই অভিযানে তিনটি স্তর আছে: ডাইভারশন, ডিসেপশন অ্যান্ড ডিভিশন। এই তিনটে দিক দিয়ে শুরু হয়েছে অভিযান। এই অভিযানে সামিল এখনও পর্যন্ত 37 জন বিজেপি সাংসদ। এছাড়া দক্ষিণ ভারতের সুপারস্টার বিজয় এবং রাহুল গান্ধীরা তো আছেনই, আছে বিহার নির্বাচনে এসআইআর প্রক্রিয়া নিয়ে তুমুল বিরোধিতার মধ্য দিয়ে ভারতের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে প্রশ্নের মুখে ফেলে দেয়া। তারা আরএসএস প্রধানের ওই 75 বছর বয়সে হলে রাজনীতি থেকে অবসর নিতে হবে, এই উক্তির আড়ালে মোদি হটাও অভিযানে নেমে পড়েছে। এই অভিযান এতটাই প্রবল যে গতকাল আরএসএস প্রধান সরসঙ্ঘ চালক মোহন ভাগবতকে বলতে হয়েছে 75 বছরের কোনো কথা তিনি সিরিয়াসলি বলেননি, বরং এটা একটা রসিকতার অঙ্গ ছিল। রসিকতাটা কি? রসিকতাটা হচ্ছে কয়েক বছর আগে করেছিলেন আরএসএস ইডিওলগ পিংলে। তো মোহন ভাগবত সরসঙ্ঘ চালক, তিনি যে ব্যাখ্যাই এখন দিন না কেন, আরএসএস প্রধান তার এই হঠাৎ পিছনে হটে আসা প্রমাণ করে যে বিজেপির অভ্যন্তরে একটা মোদি বিরোধী অবস্থান আছে, এবং সেই অবস্থানে প্রাথমিক সায় ছিল আরএসএস প্রধান মোহন ভাগবতের। ভাগবতের প্রিয় পাত্র কে? তিনি কোথায় থাকেন, নাগপুরে না অন্য কোথায়? তিনি কোথাকার এমপি? এসব খবরও খুব একটা গোপন নেই। যারা রাজনীতির খবর রাখেন তাদের কাছে এটাও জানা। কিন্তু এখন যেই মার্কিন সাম্রাজ্যবাদ এই অভিযানে যুক্ত হয়েছে, অমনি অবস্থা বেগতিক বুঝে মোদির প্রয়োজনীয়তা মনে পড়েছে আরএসএস প্রধানের। তিনি বুঝতে পেরেছেন এবং নিজের অবস্থান পাল্টে নিয়েছেন। এই পুরো বিষয়টি নিয়ে আলোচনা করব। এটা অনস্বীকার্য, ভারত এবং আমেরিকার সম্পর্ক বর্তমানে 25 বছরের মধ্যে সবচেয়ে খারাপ পর্যায়ে পৌঁছেছে। ট্রাম্প প্রশাসন ভারতীয় রপ্তানির ওপর 50% শুল্ক আরোপ করেছেন, এবং এক এক দিন তার এক এক সাকরেদ তারা এক এক রকম কথা বলছেন। যে এই সম্প্রতি এই নাভারো নামে তার যিনি শুল্কের অ্যাসিস্ট্যান্ট তিনি বলেছেন যে এটা করা হয়েছে কারণ আজকে ইউক্রেনের যুদ্ধ চলছে, সেটা ভারতের জন্যে। ভারত তেল কিনছে বলে ইউক্রেনের যুদ্ধ চলছে, আর ভারতের থেকে অনেক বেশি তেল কেনে চীন, কিন্তু তার উপরে কোনো দায় নেই। চীনকে 30% শুল্ক, ভারতের 50%। এই শুল্ক বৃদ্ধিতে ভারত ভয় পেয়ে অন্যান্য দেশের মতো আমেরিকার কাছে সারেন্ডার করেনি, এটাও হচ্ছে ভারতের অপরাধ। বরং ভারত তার কৌশলগত স্বায়ত্তশাসন নীতির প্রতি আরও দৃঢ় অবস্থান নিয়েছে। প্রধানমন্ত্রী মোদি ঘোষণা করেছেন যে এখন থেকে আমাদের ক্রয়ের মানদণ্ড পরিষ্কার, আমরা শুধুমাত্র ভারতীয়দের কঠোর পরিশ্রমে তৈরি পণ্যই কিনব। আমেরিকার সাথে প্রতিরক্ষা সহযোগিতাও বিপর্যস্ত হয়েছে, যার অন্যতম হলো F-35 যুদ্ধ বিমান ক্রয় চুক্তি বাতিল করেছে ভারত। এবার আসি মোদি হটাও অভিযান এবং সিআইএ ও ডিপ স্টেটের ষড়যন্ত্রের বিষয়ে। গোয়া ক্রনিকলের প্রতিষ্ঠাতা এবং বিজেপির রাজনীতিবিদ স্যাভোয়ি রড্রিগেজ দাবি করেছেন যে ট্রাম্প, সিআইএ এবং ডিপ স্টেট একসাথে মোদিকে ক্ষমতা থেকে হটানোর ষড়যন্ত্র করছে। এই খবর তাকে দিয়েছে ফোন মারফত আমেরিকা থেকেই, এবং ওই সিআইএ ডিপ স্টেটের ভেতর থেকে কেউ না কেউ দিয়েছে। কে দিয়েছে তার নাম তিনি প্রকাশ করেননি, প্রকাশ করার কথাও নয়, কারণ সূত্রকে এইভাবে তো কেউ কেটে দেয় না। তো তিনি বলছেন
যে এই ষড়যন্ত্র হচ্ছে ডাইভারশন, ডিসেপশন অ্যান্ড ডিভিশন নীতির মাধ্যমে, মানে অন্যদিকে চোখ ঘোরাও, নজর ঘোরাও, ডিসেপশন মানে তাদেরকে করো, ডিসিভ করো, যে তাদেরকে চালাকি করো, তাদেরকে প্রতারণা করো, এবং ডিভিশন তাদের মধ্যে বিভাজন করো। এই নীতির মাধ্যমে 12 থেকে 18 মাসের মধ্যে ভারতের প্রধানমন্ত্রী হিসেবে মোদিকে সেখান থেকে সরানো হবে। রড্রিগেজ আরও বলেছেন যে 37 জন বিজেপি সাংসদকে লক্ষ্য করা হয়ে গেছে, তাদেরকে এই দলের মধ্যে ঢোকানো হয়েছে এবং বিজেপি ও আরএসএস এর মধ্যে বিভাজন সৃষ্টির চেষ্টা চলছে। কেউ প্রশ্ন করতেই পারেন, এই বিষয়ে কোনো পাকা তথ্য প্রমাণ আছে কি? এই প্রশ্নের উত্তরে তাকে পাল্টা বলা যায়, ষড়যন্ত্র বা কোনো ষড়যন্ত্র যখন হয় তখন কি সেটা তথ্য প্রমাণে রেখে সাংবাদিকদের জানিয়ে খবরের কাগজে সেগুলো প্রচার করে তারপরে কি সেগুলো ষড়যন্ত্র হয়? শেখ হাসিনাকে হটাবার ষড়যন্ত্র কি আমেরিকা কোনোদিন প্রকাশ্যে স্বীকার করেছে? কোনো প্রমাণিত তথ্য কি আছে যে আমেরিকা তারা বলেছিল এই করতে হবে, হাসিনাকে হটাতে হবে? তারা তো বলেনি। তাহলে এই ষড়যন্ত্রের অভিযোগ যে 100% সত্যি হাসিনার ব্যাপারে, আজ কি কারো সন্দেহ আছে? দেশে দেশে নিজের পুতুল সরকার বসাবার এরকম অভিযান গত কয়েক দশকে দুনিয়ার নানান দেশে করেছে আমেরিকা। ভারতেও সেই চেষ্টা শুরু হয়েছে এখন। যেভাবে আমেরিকা ভারতকে দমন করার চেষ্টায় নেমেছে তাতে স্পষ্ট যা সামনাসামনি দেখা যাচ্ছে, তার বাইরে আরও অনেক কিছু আছে। ওই সমুদ্রে ভেসে থাকা হিমশৈলের মতো চূড়াটুকু কেবল দেখা যায়, কিন্তু হিমশৈলের বেশিরভাগটাই ডুবে থাকে জলের ভেতরে। এই ষড়যন্ত্রেরও তেমনই হয়। ষড়যন্ত্র সফল করার জন্যে এবার বেছে নেওয়া হয়েছে প্রাথমিকভাবে বিজেপির ভেতরের লোকদের। এটাই এবারের যে ষড়যন্ত্রের বিশেষত্ব। আর ঘর ভাঙলে সাফল্য মেলার সম্ভাবনা বেড়ে যায়। এই জন্যই তো দেখুন, রাবণ রাজার মতো অত বড় যোদ্ধা, অত বড় পণ্ডিত, তাকেও হার মানতে হলো। তার যে কার জন্যে? ঘর শত্রু বিভীষণের জন্যে। ঘর শত্রু বিভীষণ কথাটার জন্মই তো হয়েছে এইখানে। এই ঘর শত্রু বিজেপির মধ্যে থাকা 37 জন সাংসদ, এদের পুরো খবর মোদি জানেন, অমিত শাহ জানেন, অজিত ডোভাল জানেন। এই ঘর শত্রুরা মোদির বিরুদ্ধে একজোট হয়েছে কোনো নীতিগত বিরোধিতার জন্য নয়, একান্ত ব্যক্তিগত উচ্চাকাঙ্ক্ষা পূরণের জন্য। এদের যিনি নেতা, তিনি প্রধানমন্ত্রী হতে চান, আর তিনি প্রধানমন্ত্রী হলে সঙ্গে যারা আছেন তারাও বড় বড় মন্ত্রিত্ব পাবেন। এর ওপর আছে এই মুহূর্তের জন্য হাতে গরম বড় পরিমাণ টাকার টোপ। বিজেপি করলেই যে তিনি সাধু মহাত্মা হন তা তো নয়। এই দলেও যদিও তুলনায় অন্য দলের থেকে অনেক কম, তা হলেও চোর আছে এই দলেও। সেটা থাকা অস্বাভাবিক নয়, এটা রাজনীতির নিয়ম। সামনে বড় টাকার থলি, তাই তাদের জন্যও রাখা হয়েছে। আর পদের টোপ তো আছেই। এছাড়া কাজে লাগানো হয়েছে দক্ষিণ ভারতীয় রাজনীতির সুপারস্টার বিজয়কে। তামিল অভিনেতা বিজয় তার তামিল গা ভেট্রি কাজাগাম টিভিকে দল নিয়ে 2026 সালের তামিলনাড়ু নির্বাচনে অংশগ্রহণের প্রস্তুতি নিচ্ছেন। তিনি ডিএমকে এবং বিজেপি এই দুই দলের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। আর তার সাম্প্রতিক বক্তৃতায় তিনি যত না ডিএমকে বলেছেন, তার থেকে অনেক বেশি বলেছেন প্রধানমন্ত্রী মোদির বিরুদ্ধে এবং আরএসএস এর বিরুদ্ধে। আর এই খবর নিয়ে যে বাংলাদেশ ভারতের কোনো ব্যাপারে খুব একটা মাথা গলায় না, এইসব ব্যাপারে বাংলাদেশের বেশ কিছু পত্রিকায় গত কয়েকদিন আগে আমি দেখেছি একের পর এক পত্রিকা, তারা বিজয় কি করেছে, বিজয় যেন মোদিকে হারিয়ে দিয়েছে, এমনভাবেই তারা সেখানে খবর দিচ্ছে। এছাড়া মোদি বিরোধী অবস্থানে যেমন সব সময় থাকেন রাহুল গান্ধী, এবারও তিনি থাকবেন না তা কি করে হয়? তিনি আছেন, ভালোভাবেই আছেন। এবং
এবার ফার্মার্স প্রোটেস্ট করা যাবে না বা কৃষক আন্দোলন করা যাবে না বলে তার বদলে নিয়ে আসা হয়েছে নির্বাচন ব্যবস্থা নিয়ে লড়াই। রাহুল গান্ধী নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোট চুরি, নির্বাচনী ব্যবস্থায় গুরুতর অসঙ্গতির অভিযোগ উত্থাপন করেছেন। তিনি বিহার, মহারাষ্ট্র, হরিয়ানা এবং মধ্যপ্রদেশের নির্বাচনে অনিয়মের কথা বলেছেন এবং বিহার নির্বাচনে এসআইআর প্রক্রিয়া নিয়ে বিতর্ক তুলেছেন। এমন নয় যে এসআইআর যে প্রক্রিয়া সেটা এবারই প্রথম হচ্ছে এমন নয়, এর আগে অনেকবার হয়েছে এই প্রক্রিয়া, কংগ্রেস আমলেই হয়েছে, কিন্তু এবার যেহেতু বিজেপি আমল তাই বিরোধিতা। সুপ্রিম কোর্ট এই প্রক্রিয়া চালানোর ব্যাপারে কোনো দোষ খুঁজে পায়নি। সুপ্রিম কোর্ট বলেছে এসআইআর চালিয়ে যেতে, তবু আন্দোলন চালু করে দিয়েছেন রাহুল, তেজস্বী, তারপরে অখিলেশ প্রসাদ, এই যে গ্রুপ এরা আছে, এদের সাথে কমিউনিস্টরাও রয়েছেন। তারা এই শুরু করে দিয়েছে এই আন্দোলন। তাদের মূল উদ্দেশ্যটা কি? দেশের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে দুর্বল করে দেয়া। কারণ নির্বাচন কমিশন হচ্ছে একটি সাংবিধানিক প্রতিষ্ঠান এবং তার জোর কতটা সেটা তারা এতদিন দেখায়নি, কিন্তু এবার এই এসআইআর করতে গিয়ে বিশেষ করে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দল তৃণমূল কংগ্রেসের থরহরিকম্প শুরু হয়ে গেছে ইতিমধ্যে। যাই হোক, এই মোদি হঠাৎ ষড়যন্ত্রে জেনে হোক বা না জেনে হোক কিছুটা সমর্থন ইতিমধ্যে দিয়ে ফেলেছে বিজেপির আদর্শিক গুরু প্রতিম সংগঠন আরএসএস প্রধান মোহন ভাগবত 9 জুলাই 2025 তারিখে বলেছিলেন 75 বছর বয়স হলে বুঝতে হবে যে থেমে যাওয়ার সময় হয়েছে এবং অন্যদের জন্য জায়গা ছেড়ে দিতে হবে। এই মন্তব্যটি ব্যাপকভাবে প্রধানমন্ত্রী মোদির প্রসঙ্গে বলা হয়েছে বলে ব্যাখ্যা করার স্বাভাবিক কারণ আছে, কারণ মোদি এই সামনের মাসেই 75 বছর বয়সে পৌঁছবেন। কিন্তু এখন পরিস্থিতি বেগতিক দেখে এবং মোদিকে দেশের দরকার দেখে মোহন ভাগবত তার পা পেছনে টেনে এনেছেন। 28 আগস্ট 2025 তারিখে গতকালই ভাগবত তার আগের বক্তব্য থেকে সরে আসেন এবং বলেন, আমি কখনোই বলিনি যে আমি বা অন্য কেউ 75 হলেই অবসর নেব। তিনি ব্যাখ্যা করেন যে তার আগের মন্তব্য ছিল প্রয়াত আরএসএস নেতা মোরাপান্থ পিংলের একটি রসিকতা উদ্ধৃতি মাত্র। তিনি এইটা বলেছিলেন তাকে যখন 75 বছরে তাকে যখন বড় সম্মান দেয়া হচ্ছে তখন তিনি এই কথাটা বলেছিলেন। খবর পাওয়া যাচ্ছে ট্রাম্প, সিআইএ, ডিপ স্টেটের ষড়যন্ত্র এভাবে ফাঁস হওয়াতে আপাতত ষড়যন্ত্রকারীরা সতর্ক হয়ে গেছে। আমেরিকা থেকে নির্দেশ এসেছে এখনকার মতো আবার শামুকের খোলে ঢুকে যাও, তারপর অপেক্ষা করো কখন ফের আসে উপযুক্ত সময়। তবে খবর এটাও পাচ্ছি সিআইএ খুঁজতে শুরু করেছে এই খবর বাইরে গেল কিভাবে আবার যাবে। তোমরা যেমন বিজেপির মধ্যে 37 জন 2 নম্বরীকে খুঁজে পেয়েছো, তখন তোমাদের মধ্যেও তো 2 নম্বরই আছে, কেন থাকবে না? এটা ভাবলে কিভাবে? অমিত শাহ, অজিত ডোভাল যে তোমাদের থেকে কম হুঁশিয়ার নয়, এটা তো কোনো নতুন কথা নয়। শেষ করি আলোচনা, এখন সতর্ক থাকার সময়। অনেকে বলছেন যে ট্রাম্প আর মোদির গলা জড়াজড়ি করে সেই হাউডি মোদি অনুষ্ঠান সেইটা, তারপরে নমস্তে ইন্ডিয়া বলে মোদি যে ট্রাম্প যে ভারতে এলেন, তো এসবগুলো কী ছিল? তখন ভাব ছিল, এখন ভাব এতটাই চটে গেল তারা আবার এইটা নিয়ে মজা করছেন। তাদের উদ্দেশ্যে বলি যে বাবা, বিয়ে হলে যে ডিভোর্স হয় না তা তো নয়, আর বিয়ের দিনেই যদি ডিভোর্সের কথা ভেবে তার সাথে ওই রকম করা হয় বা স্বামী স্ত্রী যদি একে অপরের প্রতি সেই প্রথম রাত থেকে, বিয়ের রাত থেকে যদি মনে করে ডিভোর্স হতে পারে, অতএব এখন থেকে সতর্ক হও, সেই রকম ব্যবহার করো, সেটা কি ঠিক? তা হয় না। সুতরাং এখন সতর্ক থাকতে হবে ভারতকে, শুধু মোদির জন্য নয়, আমাদের দেশের জন্য, প্রত্যেক দেশবাসীর জন্য আমাদের সতর্ক থাকতে হবে। আমেরিকা এখনও ভারতকে তার গোলাম ভাবে, এই ভাবনা যে ভুল এটা আমেরিকাকে বুঝিয়ে দিয়ে তাকে নতজানু করার লড়াই শুরু করে দিয়েছেন নরেন্দ্র মোদী
এবং নরেন্দ্র মোদীর ভারত আমেরিকাকে বুঝিয়ে দিতে হবে হাম কিসে সে কম নেই। এটা ভারতের স্বাভিমানের লড়াই, নতুন ভারতের প্রতিষ্ঠার লড়াই। এই লড়াইয়ে মোদীর সাথে, মোদীর পাশে পুরো দেশ। এটা শত্রুদের বুঝিয়ে দিতে হবে। জয় হিন্দ, ভারত মাতার জয়।